হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি বিগত ভিডিওগুলোর মতন অতি অবশ্যই তোমাদের সামনে বেশ কিছু ভিডিও যেগুলো হচ্ছে এসএলএসটিতে, টিজিটি এবং পিজিটিতে পড়বে। নেট সেট অবশ্যই যে আসছে, নেট এবং সেট, ডব্লিউ সেট এবং নেট, সেখানে তো এই প্রশ্নগুলো অবশ্যই ইংলিশ ভার্সানে থাকবে। তো সেই হিসেবে আমি টিজিটি এবং পিজিটিকে সামনে রেখেই, অর্থাৎ নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে পরীক্ষাগুলো হয় সেখানে যে প্রশ্নগুলো পড়ে সেই সম্পর্কিত আমি প্রশ্ন এবং ভিডিও নিয়ে অতি অবশ্যই হাজির হয়েছি। তো আজকে আমি শুধুমাত্র শিখ শক্তি সম্পর্কিত, সম্ভবত এইগুলো থেকে বেশিরভাগ প্রশ্নই পড়ে থাকে, তো সেই জন্য আমি অবজেক্টিভ আকারে বেশ কিছু ভিডিওগুলো তোমাদের সামনে হাজির করেছি। দেখতে থাকো, তোমাদের বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করি। এবং এই ভিডিওগুলো তৈরি করতে গিয়ে মোটামুটি আমাকে 4 থেকে 5খানা বই অতি অবশ্যই ফলো করে আমি নিখুঁত এবং নির্ভুলভাবেই সেই তথ্যগুলো তোমাদের সামনে প্রতিপন্ন করছি বা উপস্থাপন করছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর হচ্ছে গুরু নানক। পরের প্রশ্ন, শিখ কথার অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিখ কথার অর্থ হলো শিষ্য। পরে 3 নম্বর প্রশ্ন, গুরু নানকের জন্মস্থান কোথায় ছিল? উত্তর পাঞ্জাবের লাহোরের তালাবন্দি গ্রাম। তালাবন্দি বলে যে গ্রামটি আছে লাহোরের, সেখানেতে গুরু নানকের জন্ম হয়েছিল। পরে গুরু নানকের জন্ম কবে হয়েছিল? 1469 খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম হয়েছিল। পরে গুরু নানকের পিতার নাম কী ছিল? উত্তর কালুজি। গুরু নানকের মাতার নাম কী ছিল? তৃপ্তা দেবী। পরে গুরু নানকের স্ত্রীর নাম কী ছিল? সুলক্ষণী। সুলক্ষণী দেবী ছিল গুরু নানকের স্ত্রী। পরে গুরু নানক দিল্লির কোন সুলতানের সমসাময়িক ছিলেন? উত্তর সিকান্দার লোদির সমসাময়িক। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই তোমাদের মনে রাখার মতন এবং বিশেষভাবে পরীক্ষাতে পড়ার জন্য খেয়াল রাখবে যে গুরু নানকের সমসাময়িক যে সুলতানি শাসক ছিলেন দিল্লি, তার নাম হচ্ছে সিকান্দার লোদি। পরের প্রশ্ন, গুরু নানকের আত্মজীবনীর নাম কি? জনম সাখী। জনম সাখী ছিল গুরু নানকের আত্মজীবনী। পরে শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের বা শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব, বা অনেক সময় গ্রন্থ সাহিবও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, শিখদের দশম গুরু কারা ছিলেন? এইটা আমি অতি অবশ্যই পূর্বেও ভিডিও করেছি, তো এখানে তো আমার যেহেতু বিশেষভাবে প্রয়োজন, তো সেই হিসেবে শিখদের যে দশম গুরু ছিলেন তাদের নামগুলো আমি ঝটাঝট এবং সময়কালটা বলে দিচ্ছি। গুরু নানক 1469 থেকে 1539, গুরু অঙ্গদ 1539 থেকে 52, গুরু অমরদাস 52 থেকে 74, গুরু রামদাস 74 থেকে 81, গুরু অর্জুন 81 থেকে 1606, গুরু হরগোবিন্দ 1606 থেকে 1645, গুরু হররায় 45 থেকে 1661, গুরু হরকিষান 61 থেকে 64, গুরু তেগ বাহাদুর মানে নবম গুরু তেগ বাহাদুর 1664 থেকে 1675, এবং গুরু গোবিন্দ সিং 1675 থেকে 1708 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে 10জন গুরুর নাম হচ্ছে গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অমরদাস, দুটো মনে রাখবে, নানক তারপর অঙ্গদ এবং অমরদাস, তারপরে রামদাস, অর্জুন, হরগোবিন্দ, হররায় এবং হরকিষান, গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং। তো এই প্রসঙ্গে বলে রাখি, যদিও পরে আমার ভিডিওর মধ্যে আছে গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর এবং গুরু নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন আমাদের ঔরঙ্গজেব। তো এইগুলোই এখান থেকে অতি অবশ্যই পড়ার মতন থাকে। পরের প্রশ্ন, গ্রন্থ সাহেব কোন ভাষায় লেখা ছিল? পাঞ্জাবি ভাষায় লেখা ছিল গ্রন্থ সাহিব। পরের, গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এসএলএসটিতে অবশ্যই থাকে। গুরুমুখী লিপিতে এই গ্রন্থ সাহেব গ্রন্থটি লেখা ছিল। পরের প্রশ্ন, গুরু অঙ্গদের আসল নাম কী ছিল? গুরু অঙ্গদের আসল নাম ছিল লাহিন বা লেহনা। কোন শিখ গুরু লঙ্গর ব্যবস্থার জনক? আসলে লঙ্গর জিনিসটা কি না, যদি তোমরা পাঞ্জাবে বেড়াতে যাও, অমৃতসরে যে স্বর্ণ মন্দির আছে সেখানে দেখবে বিনা পয়সায় তোমাদের জন্য 5 দিন খাবার ব্যবস্থা থাকে, মানে কোনো পয়সা না দিয়ে তুমি সেখানেতে বসে যাবে, তারা সেখানেতে তোমাকে খাবারের ব্যবস্থা করে দেবে এবং তোমার সামনে তারা খাবার হাজির করে দেবে। তো এই যে লঙ্গর ব্যবস্থা, অর্থাৎ বিনা পয়সায় খাওয়ার যে ব্যবস্থা শিখ ধর্মের অনুসারে, সেটা হচ্ছে ওই যদি তোমরা অমৃতসরে যাও তাহলে অতি অবশ্যই খেতে পাবে এই যে লঙ্গর ব্যবস্থা বা বিনা পয়সা খাবার ব্যবস্থা, এটার জনক ছিলেন গুরু অঙ্গদ, মানে দ্বিতীয় গুরু। পরে কোন শিখ গুরু সর্বপ্রথম গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন? গুরুমুখী বর্ণমালার প্রবর্তক হচ্ছে গুরু অঙ্গদ।
তারপর কোন মুঘল সম্রাট গুরু অঙ্গদের সাথে দেখা করেন? উত্তর, হুমায়ুন দেখা করেছিলেন গুরু অঙ্গদের সঙ্গে। পরের প্রশ্ন, উদাসী বলতে কি বোঝো? না, উদাসী বলতে যে সকল শিখ সন্ন্যাসী গৃহত্যাগ করতেন বা গৃহত্যাগ করে তারা সন্ন্যাস জীবনের মতন দিন যাপন করতেন, তাদেরকে বলা হতো উদাসী। পরের প্রশ্ন, কোন শিখ গুরু শিখদের মধ্যে সুরাপান নিষিদ্ধ করেছিলেন, অর্থাৎ তাদের মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল? সেটা করেছিলেন গুরু অমর দাস। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরু ভক্তি সঙ্গীত আনন্দম বলে যে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন? উত্তর হচ্ছে গুরু অমর দাস। গুরু অমর দাস রচনা করেছিলেন ভক্তি সঙ্গীত, একটা আনন্দম বলে কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, কোন শিখ গুরু অমৃতসর শহর নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অমৃতসর যে শহরটি তার নির্মাণ কে করেছিলেন? উত্তর হচ্ছে রামদাস। পরে কোন মুঘল সম্রাট অমৃতসর শহর প্রতিষ্ঠার জন্য 500 বিঘা জমি ও একটি পুষ্করিণী দান করেছিলেন? উত্তর, মুঘল সম্রাট আকবর দান করেছিলেন। কাকে? না, রামদাসকে। পরে আকবরের সমসাময়িক শিখ গুরু কারা ছিলেন? শিখ গুরু 3 জন ছিলেন আকবরের সমসাময়িক, তার মধ্যে হচ্ছে অমরদাস, রামদাস এবং গুরু অর্জুন। পরের প্রশ্ন, কোন শিখ গুরুর আমলে গ্রন্থ সাহিব সংকলিত হয়েছিল? শিখদের যে ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব সেটি কোন গুরুর সময়ে সংকলিত হয়েছিল? পঞ্চম গুরু গুরু অর্জুনের সময়ে। পরের, অমৃতসরের মাঝে কে হরমন্দির নির্মাণ করেছিলেন? অমৃতসরের মাঝখানে হরমন্দির নির্মাণ করেছিলেন গুরু অর্জুন। পরের প্রশ্ন, কোন গুরুর আমলে পাঞ্জাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরটি সম্পূর্ণরূপে নির্মিত হয়েছিল? পূর্ণরূপে নির্মাণ শুরু হয়েছিল গুরু অর্জুনের পূর্ববর্তী সময়ে এবং সেটি অতি অবশ্যই গুরু অর্জুনের সময়ে মানে একবারে পুরোপুরিভাবে এবং পূর্ণাঙ্গরূপে স্বর্ণ মন্দিরটি নির্মিত হয়েছিল। পরে মসন্ত প্রথা কী? মসন্ত প্রথা হচ্ছে শিখদের উদ্বৃত্ত আয়ের 1/10 দান করতে হতো, একই মসন্ত বলা হতো। অর্থাৎ শিখদের যে উচ্চ পদে ছিলেন, যারা প্রচুর বেশি করে আয় করতেন, অর্থাৎ প্রচুর পরিমাণে তাদের আয় হতো, তাদের সেই ধনী মানুষদের কাছ থেকে 1/10 যে অর্থ অতি অবশ্যই আদায় করা হতো তাকে বলা হতো মসন্ত বলে একটা প্রথা। পরে মসন্ত প্রথার জনক কে ছিলেন? অতি অবশ্যই গুরু অর্জুন সিং ছিলেন মসন্ত প্রথার প্রবর্তক। পরে কে কোন শিখ গুরুকে কবে কেন হত্যা করেছিলেন? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে দিয়ে দিয়েছি। কে কোন শিখ গুরুকে কবে কেন হত্যা করেছিলেন? জাহাঙ্গীর শিখ গুরু অর্জুনকে 1606 খ্রিস্টাব্দে হত্যা করেছিলেন। এবং কেন করেছিলেন? কারণ হচ্ছে যে জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিলেন শিখ গুরু অর্জুন, তাই গুরু অর্জুনকে অতি অবশ্যই হত্যা করেছিলেন জাহাঙ্গীর। তার জাহাঙ্গীরের যে বিদ্রোহী পুত্র খসরুকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন জাহাঙ্গীর, সেই কারণে তাকে হত্যা করা হয়েছিল। সাচ্চা বাদশাহ, এই সাচ্চা বাদশাহ উপাধি কে নিয়েছিলেন? উত্তর, গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ বা বাদশাহ উপাধি নিয়েছিলেন। অকাল তখ্ত মানে শিখ আইনসভা, অকাল তখ্ত হচ্ছে শিখ আইনসভা, এটি কে নির্মাণ করেছিলেন? গুরু গোবিন্দ সিংহ। পরে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব শিরশ্ছেদ করে হত্যা করেছিলেন? উত্তর, নবম গুরু তেগ বাহাদুরকে। পরের প্রশ্ন, কোন গুরুর উক্তি ছিল গুরু শির দিয়া সার না দিয়া, অর্থাৎ মাথা দেব কিন্তু কথা দেব না। গুরু শির দিয়া সার না দিয়া, এই উক্তিটি করেছিলেন গুরু তেগ বাহাদুর। তো এটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে, কারণ তেগ বাহাদুরকে অতিবশ্যই ঔরঙ্গজেব ধর্মান্তরিত হতে এবং সেই সম্পর্কে তাকে জোরপূর্বক অতি অবশ্যই ইসলামে ধর্মান্তরিতের জন্য বা অতি অবশ্যই ঔরঙ্গজেবের নীতি গ্রহণ করার জন্য বলেছিলেন। সেই জায়গায় তিনি বলেছিলেন যে সার দিয়া সার না দিয়া, অর্থাৎ কোনো সাড়া দেব না কিন্তু মাথা দিয়ে দেবো, বা কোনো মাথা নত করব না। এইটাই ছিল গুরু তেগ বাহাদুরের নীতি। পরে শিখদের দশম গুরু কে ছিলেন? উত্তর, শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন, কোন শিখ গুরুর আত্মজীবনী ছিল বিচিত্র নাটক? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শিখ গুরু তার আত্মজীবনীর নাম হচ্ছে বিচিত্র নাটক, তার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। পরের প্রশ্ন, খালসার প্রতিষ্ঠাতা কে ছিলেন? খালসার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু গোবিন্দ সিং। অনেক সময় বলা হয় যে খালসার প্রতিষ্ঠাতা বান্দা বাহাদুর, মোটেও নয়, অতি অবশ্যই গুরু গোবিন্দ সিংয়ের সময় এই খালসা বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল।
পরের প্রশ্ন, খালসা কথার অর্থ কী? খালসা কথার অর্থ হচ্ছে পবিত্র, অর্থাৎ যারা পবিত্র নীতি গ্রহণ করে, হ্যাঁ, শিখ ধর্মের নীতিকে কার্যকরী করতেন তাদেরকে বলা হতো খালসা। পরের প্রশ্ন মসন্ত প্রথা কে বিলোপ ঘটিয়েছিলেন? গুরু গোবিন্দ সিং মসন্ত প্রথার বিলোপ ঘটিয়েছিলেন। তো প্রসঙ্গত একটু আগেই বলেছি আমি যে মসন্ত প্রথার প্রবর্তক ছিলেন গুরু অর্জুন এবং সেই মসন্ত প্রথার বিলোপ ঘটিয়েছিলেন গুরু গোবিন্দ সিং। পরের, গুরু গোবিন্দ সিং কে হত্যা করেন? উত্তর, গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিলেন উজির খাঁর আত্মীয়। তো অতি অবশ্যই মোগলদের দ্বারা ষড়যন্ত্র হয়ে এই গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিল, উজির খান আত্মীয় করেছিলেন। পরের প্রশ্ন, দশম গুরুর মৃত্যুর পর শিখ বাহিনীর কে নেতা হন? না, দশম গুরু অর্থাৎ গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর শিখদের নেতা হয়েছিলেন বান্দা বাহাদুর। বান্দা বাহাদুর হয়েছিলেন শিখদের দশম গুরুর পরবর্তী নেতা। এর পরের প্রশ্ন, শিখদের পঞ্চ ক কী কী? এগুলোকে পালন করতে হতো এবং এখনও এদের শিখ ধর্মের মানুষদেরকে পালন করতে হয়। এই পঞ্চ ক হচ্ছে 5টা ক দ্বারা যুক্ত যে জিনিসগুলি। সেই কগুলি হলো ক ফর কেশ, কচ্ছ, কৃপণ, কঙ্কন আর কঙ্কগিদা। কেশ হচ্ছে মাথার চুল ও মুখের দাড়ি থাকবে। কচ্ছ চোস্ত পাঞ্জাবি বা ঢিলে ঢালা পায়জামা পরবে, চোস্ত পাঞ্জাবি বা পায়জামা পরবে। 3 নম্বর হচ্ছে কৃপণ অর্থাৎ তরবারি, শিখরা প্রত্যেকেই একটা করে তরবারি রাখবে। তারপরে কঙ্গন মানে কড়া বা হাতে লোহার বালা পরবে। আর কঙ্কাকিতা অতি অবশ্যই তাদের কাছে চিরুনি থাকবে। এইগুলি হচ্ছে শিখদের পঞ্চকয়ের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, বান্দা বাহাদুরের আসল নাম কি? বান্দা বাহাদুরের আসল নাম হলো লক্ষ্মণ দাস। বান্দা শব্দের অর্থ কি? বান্দা শব্দের অর্থ হচ্ছে গুরুর চেলা। এমনি শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য, আর বান্দা কথার অর্থ হচ্ছে গুরুর চেলা বা গুরুর অধস্তন। তারপরে, কে বান্দা বাহাদুরকে হাতির পায়ের তলায় পিষে হত্যা করেছিলেন? বান্দা বাহাদুরকে হাতির পায়ের তলায় পিষে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ফারুকশিয়ার। কেমন? পরের প্রশ্ন, শিখ ধর্মে রাখি কি? এটা আমরা জানি, রাখি মানে হাতে, আমাদের হিন্দু ধর্ম অনুসারে অনেকে আমরা কী করি, পূর্ণিমার দিনে রাখি পড়ি, কিন্তু রাখি, শিখ ধর্মে রাখি হলো এক প্রকার রাজস্ব বা কর। তো তাহলে শিখ ধর্মের রাখি হলো এক প্রকার রাজস্ব বা কর। কেমন? পরের, খালসার সমাবেশ কখন হতো? না, খালসা যে বাহিনী বান্দা বাহাদুরের দ্বারা পরিচালিত, সে খালসার সমাবেশ হতো বৈশাখী এবং দেওয়ালির সময়। বছরে দুবার বৈশাখী এবং দেওয়ালির সময় এই খালসার সমাবেশ বা একত্রিত হতো। পরবর্তীকালে শিখ মিশলগুলি কত ভাগে বিভক্ত হয়ে পড়ে? পরবর্তীকালে শিখ মিশলগুলি মোট 13টি ভাগে বিভক্ত হয়েছিল। তার মধ্যে একটু বলে রাখি, যেহেতু এর পরবর্তী আমি আনবো রণজিৎ সিংহ সম্পর্কে। তো রণজিৎ সিংহ পরবর্তী পর্যায়ে শিখ জাতির মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই রণজিৎ সিংহ ছিলেন এই যে মতান্তরে 12টা বা 13টি মিশল, এই মিশলের প্রধানদের মিশলদার বলা হতো এবং সুকের চাকিয়া মিশলের অধিপতি রণজিৎ সিং ছিলেন। সেই বংশেরই একজন লোক ছিলেন অতি অবশ্যই রণজিৎ সিং। তো এরপরে আমি মোটামুটি রণজিৎ সিং সম্পর্কে নিয়ে আসবো। আশা করি তোমাদের এখান থেকে এসএলএসটিতে অন্তত খানতিনেক প্রশ্ন পড়ে থাকবে। তো সেই হিসেবে টিজিটি এবং পিজিটি যারা ছাত্রছাত্রী আছো, তোমরা অতি অবশ্যই এগুলোকে নিজেদের মধ্যে যত পড়াশোনা করবে ততই তোমাদের উপকৃত হবে বলে আমি আশা রাখি। আর যারা আমার ভিডিওটি দেখছো অতি অবশ্যই তোমরা লাইক দিবে, কোনো অতি অবশ্যই জানা থাকলে তোমরা কমেন্ট করবে এবং প্রয়োজনে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, আজ এই পর্যন্ত।